গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার নিয়ে। ইংলিশ শেখার জন্য ইংলিশ গ্রামারটা হচ্ছে অপরিহার্য। তো আমাদের এই আয়োজনে আমরা ইংলিশের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ গ্রামারের যতগুলো বিষয় আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখব এবং কয়েকটি ক্লাসের মাধ্যমেই আমরা এগুলোকে সম্পূর্ণভাবে কভার করব। আর এগুলো এমনভাবে শিখবো যাতে পরবর্তীতে আমরা আর ভুলে না যাই। তো খুব সহজভাবে আমরা এটা আলোচনা করব এবং আজকে শিখব। তো আজকে আমাদের ডে 1 ক্লাসে আজকে আমাদের যে বিষয়গুলো আমরা শিখব তার মধ্যে একদম ইংলিশের গ্রামারের ইনিশিয়াল লেভেলের যে বিষয়গুলো রয়েছে, আলফাবেট, ভাওয়েল, কনসোন্যান্ট, স্পেশাল ভাওয়েল, ওয়ার্ড, সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন ধরনের প্রকারভেদ, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, imperative sentence, optative sentence, exclamatory sentence, simple sentence, complex sentence, compound sentence, multiple sentence এবং ডাবল সেন্টেন্স। ওকে, তাহলে আমরা আজকে আমাদের প্রথম বিষয়টা শুরু করি। আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আলফাবেট। আলফাবেট শব্দটি ল্যাটিন শব্দ আলফাবেটাম থেকে এসেছে। আধুনিক ইংরেজি বর্ণমালায় মোট 26টি আলফাবেট রয়েছে। তো আলফাবেট গুলো কোনো ভাষার বর্ণ বা সংকেত। প্রত্যেকটা ইংরেজি বর্ণের দুটি করে পদ্ধতি আছে। একটাকে বলে বড় অক্ষর এবং অপরটা হচ্ছে ছোট অক্ষরের বর্ণ। আর এটা কম্পিউটারে লেখার ক্ষেত্রে আমরা বড় অক্ষরটাকে বলি আপার কেস লেটার এবং ছোট অক্ষরটাকে বলি লোয়ার কেস লেটার। তাহলে আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি লার্জ লেটার অথবা বড় অক্ষর, যেগুলি মানে ইংরেজির যে 26টি যে লেটার রয়েছে সেটা বড় অক্ষরে আমরা কিভাবে লিখি। আর পরবর্তীতে আমরা দেখছি স্মল লেটার অথবা এই 26টিকে আমরা স্মল লেটার হিসেবে কিভাবে আমরা লিখি। ইংরেজিতে লেটার বা বর্ণ 26টির মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি এবং কনসোনেন্ট হচ্ছে 21টি। তো ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না বা গঠন করা যায় না। আমরা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন বল, অ্যাপল, ম্যাঙ্গো, করিম, এইসব শব্দের প্রত্যেকটার মধ্যে ভাওয়েল রয়েছে। আর ভাওয়েল আমাদের যে 5টি ভাওয়েল রয়েছে, 5টি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এছাড়াও আমরা যদি আরো কিছু শব্দ লক্ষ্য করি, যেমন ক্রাই, ফ্রাই, মাই, এই ধরনের শব্দগুলোতে আমরা যে 5টি ভাওয়েল আছে, এই 5টি ভাওয়েলের কোনো লেটার আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো শব্দ, ইংলিশে ওয়ার্ড। আবার দেখি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ওয়াই রয়েছে, তাই এই ওয়াই লেটারটাও মূলত হচ্ছে স্পেশাল ভাওয়েল। ভাওয়েল গুলো কনসোনেন্ট গুলোর সাথে মিলে সিলেবাল তৈরি করে। আমরা কিছু ওয়ার্ডের মধ্যে এই ভাওয়েলের ব্যবহার দেখি, যেমন স্যাট, এগ, ডায়াগ্রাম, আলট্রাসোনোগ্রাফি। স্যাট শব্দটিতে এ হচ্ছে ভাওয়েল, এগ শব্দটিতে ই হচ্ছে ভাওয়েল, ডায়াগ্রাম শব্দটিতে আই এবং এ হচ্ছে ভাওয়েল, আলট্রাসোনোগ্রাফি শব্দটিতে এ, ও এবং ইউ হচ্ছে ভাওয়েল। একটা শব্দে মাত্র একটি ভাওয়েল ছাড়া বাকি সবগুলোই কনসোনেন্ট হতে পারে। যেমন আমরা উদাহরণ দেখি, সি, এ, আর, আর, ওয়াই, ক্যারি। এই ক্যারি শব্দটিতে সি, আর, আর, ওয়াই এই সবগুলো হচ্ছে কনসোনেন্ট। স্টোরি, এস, টি, আর অ্যান্ড ওয়াই হচ্ছে কনসোনেন্ট। আর্নিং, আর, এন, জি, এগুলো হচ্ছে কনসোনেন্ট। লেটার এবং আলফাবেটের মধ্যে
পার্থক্য কি? লেটার এবং আলফাবেটের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে, আর অন্যদিকে আলফাবেট হচ্ছে কিছু লেটারের সমষ্টি যাকে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়। আলফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। আলফাবেট শব্দটির সাথে এজ যুক্ত করে কখনো আমরা আলফাবেটস করতে পারবো না অথবা করা যায় না। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি আই একটি লেটার, তবে ব্যবহারের উপরে ভিত্তি করে ইংরেজি প্রতিটি লেটারকে একটি ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন আই ইজ দ্য 9th ওয়ার্ড অফ ইংলিশ। আই হলো ইংরেজির 9তম বর্ণ। ইংরেজির জনপ্রিয় প্যানগ্রাম, যার মধ্যে ইংরেজি 26টি বর্ণমালা রয়েছে, যেমন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। একটি দ্রুতগামী বাদামি রঙের শিয়াল কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। এই সেন্টেন্সে ইংরেজি বর্ণমালার প্রত্যেকটি বর্ণ রয়েছে। ওকে, এবার আমরা আসি ওয়ার্ড নিয়ে। ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড বা শব্দ হচ্ছে ব্যক্ত বা লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি যার একটা নির্দিষ্ট অর্থ আছে। একের অধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ গঠন করে তখন তাকে ওয়ার্ড বলা হয়। যেমন আমরা উদাহরণ দেখি, পেন। পেন অর্থ হচ্ছে কলম। ফাস্ট, ওয়ান্ডারফুল, গুড, বিউটিফুল, এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটা ওয়ার্ড। আবার যদি আমরা দেখি ই ডাবল ও জিই অথবা TRPO অথবা EK DIT, এইগুলো দেখতে ওয়ার্ডের মতো মনে হলে মূলত এগুলি ওয়ার্ড নয়, কারণ এগুলি কোনো অর্থ প্রকাশ করে না। ওয়ার্ডকে গ্রামারের সবচেয়ে ছোট অথবা স্মলেস্ট এলিমেন্ট বলা হয়। ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই এবং এ, আর ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে PENEALTRAMICOVILCANIOSIS। এটি এক ধরনের ফুসফুস রোগ। এটি হচ্ছে আজ পর্যন্ত ইংরেজিতে সবচেয়ে বড় ওয়ার্ড হিসেবে চিহ্নিত। ওকে, আমরা এবার নেক্সটে যাই। কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষার যে শাখা শব্দের গঠন নিয়ে আলোচনা করে তাকে মরফোলজি বলে, এবং যে শাখা শব্দের অর্থ নিয়ে কাজ করে তাকে লেক্সিক্যাল সেমেন্টিক্স বলে। যেমন লুক মানে দেখা, কাম মানে আসা। উপরের শব্দগুলো একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাই তারা প্রতিটি এক একটি শব্দ। একটা পরিপূর্ণ অর্থবোধক শব্দ হওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। সেগুলো হচ্ছে প্রত্যেকটা শব্দেরই একটি অর্থ থাকতে হবে। প্রত্যেকটা শব্দেরই একটা রুট বা মূল শব্দ থাকে, যা থেকে আরো অনেক নতুন শব্দ তৈরি হয়। যদি কোনো কারণে ওই রুট শব্দটি ভেঙে ফেলা হয় তাহলে সেটি কোনোভাবেই আর একটি অর্থবোধক শব্দ থাকে না। আর একটা রুলস হচ্ছে দুটি শব্দ একত্রে উচ্চারণ করার জন্য শব্দ দুটির মাঝখানে একটু থামতে হয়।
এবং লেখার সময় সঠিক জায়গায় সঠিকভাবে স্পেস দিতে হয়। যেমন স্কাই একটা শব্দ, ব্লু এবং একটি শব্দ। যখনই আমরা দুটি শব্দ উচ্চারণ করব, স্কাই এবং ব্লু, তখন স্কাই বলার পরে একটু থামবো, তারপর আবার ব্লু বলবো। ঠিক একইভাবে লেখার ক্ষেত্রেও স্কাই লিখে তারপর স্পেস দিয়ে তারপর আবার ব্লু লিখবো। এটাও একটা রুলস। এবার আসি আমরা সেন্টেন্সে। সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে, তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হয়, অথবা একটি সঠিক একটা নিয়মের মধ্যে দিয়ে এটাকে সাজানো হয়। লেটার প্লাস লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয়, একইভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। সেন্টেন্স হলো সেট অফ ওয়ার্ডস বা ওয়ার্ডের সমাহার। যেমন আমরা যদি উদাহরণগুলো খেয়াল করি, শাহরিয়ার ওয়েন্ট টু স্কুল, শাহরিয়ার স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। ক্যান হি ডু দিস ওয়ার্ক, সে কি এই কাজটি করতে পারে? উপরের প্রতিটি বাক্য গ্রামারের নিয়ম মেনে একের অধিক ওয়ার্ড নিয়ে এক একটি সেন্টেন্সে পরিণত হয়েছে। প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি মেইন ভার্ব থাকা কম্পালসারি, ম্যান্ডেটরি অথবা বাধ্যতামূলক। এর জন্য ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়। একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল ধরনের সেন্টেন্সেই সাবজেক্ট থাকা আবশ্যক। ইংলিশের সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো, কেননা এর চেয়ে ছোট আর কোনো ইনট্রানজিটিভ ভার্ব নেই। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমরা কিছু এখানে সেন্টেন্স আমরা খেয়াল করি। হি ইটস পিৎজা, এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব এবং পিৎজা হচ্ছে অবজেক্ট। রহিম লাভস টু ট্রাভেল, এই বাক্যে রহিম হচ্ছে সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব এবং ট্রাভেল হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিকই একইভাবে দে প্লে ফুটবল, এখন যদি ওয়ার্ডগুলোকে অগোছালোভাবে বা অর্ডার মেনটেন না করে সাজায়, তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবে না। যেমন রহিম লাভস টু ট্রাভেল, এই বাক্যটিকে যদি আমরা অর্ডার মেনটেন না করে লিখি, টু লাভ অথবা টু ট্রাভেল লাভস রহিম, এখানে সম্পূর্ণ ভাবে মনের কোনো অর্থ প্রকাশ পায় না, তাই এটা কোনো বাক্য নয়, যদি এটা বাক্যের মতো দেখা যায়। এবার আসছি আমরা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 ভাগে বিভক্ত বা 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পেরেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অনুরূপ। উল্লেখ্য যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে মে বসিয়ে দিলেই তা অপটেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। ঠিক আছে, আমরা এবার একটু বিস্তারিতভাবে জানি। প্রথম প্রকারভেদটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে
স্ট্রাকচার ওয়ান হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব। যেমন হি রিডস দ্য বুক, একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং অ্যাফার্মেটিভ বা হাসসূচক বাক্য। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হলো ভার্ব এবং দ্য বুক হচ্ছে অবজেক্ট। এখন উপরে দেওয়া প্যাটার্নের সাথে খুব সহজেই এটা মিলে যাচ্ছে। আমরা নেক্সট উদাহরণে যাই। উই ডু নট রান ইন দ্য সান, এটি একটি সাধারণ বিবৃতি এবং নেগেটিভ সেন্টেন্স। এভরিওয়ান শুড রিড দিস পোয়েম, এখানে শুড একটি মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, আমরা এবার স্ট্রাকচার টু তে যাই। স্ট্রাকচার টু হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার থ্রি হচ্ছে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই সাবজেক্ট নাউন অথবা নাউন ফ্রেজ প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ফর এক্সাম্পল, রহিম ওয়াক্স ভেরি ফাস্ট, রহিম খুব দ্রুত হাঁটে। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। দেয়ার ইজ নো স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে কোনো স্কুল নেই। স্ট্রাকচার ফোর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট ইউ প্লাস বি ভার্ব। এই স্ট্রাকচারের আন্ডারে হচ্ছে কখনো কখনো বাক্যে বেশি গুরুত্ব বোঝাতে অ্যাসার্টিভ সেন্টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী বা এইভাবে গঠিত হয়। যেমন রাইট ইউ আর, তুমি সঠিক। ওকে, আমরা এবার নেক্সট ওয়ানে যাই। নেক্সট প্রকারভেদ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। নিম্নলিখিত দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে হেল্পিং ভার্ব এবং মোডাল অক্সিলারিজ দ্বারা। অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। আর মোডাল অক্সিলারিজ হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এটসেট্রা। এখানে আমরা উদাহরণ দেখি। ডু ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকার প্রয়োজন? ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই? শুড আই কল ইউ, আমি কি তোমাকে ডাকবো? আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে ডাব্লিউএইচ কোশ্চেন, যেমন হু, হোয়ার, হোয়েন, হুম, হোয়াট, হুইচ, হাউ ইত্যাদি দ্বারা। আমরা যদি এখানে উদাহরণ দেখি, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি? হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, তুমি কত টাকা চাও? অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচার হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল? হু আর ইউ, তুমি কে? ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো অভিনয় করে? হ্যাভ ইউ বট পমফ্রেট, তুমি কি রূপচাঁদা মাছ কিনেছো? অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো কোশ্চেন বলে। যাই হোক, প্রশ্নবোধক বাক্য মোট 4 ধরনের: ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। আমরা এবার নেক্সট ওয়ানে যাই। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স।
জেড সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে সাবজেক্ট ইউ গোপন থাকে। স্ট্রাকচার অন, সাবজেক্ট গোপন থাকে, দ্যাট মিনস ইনভিজিবল, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচার টু, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার থ্রি, প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার ফোর, ডু নট, নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার ফাইভ, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। আমরা কয়েকটা উদাহরণ দেখি। ডু ইট কুইকলি, এটা দ্রুত করো, এটা এক ধরনের অর্ডার। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, এটা এক ধরনের উপদেশ, অ্যাডভাইস। প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটা কলম দাও, এটা রিকোয়েস্ট, অনুরোধ। গেট আউট, বেরিয়ে যাও। প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করুন। ডু নট ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করো না। নেভার সে ইট অ্যাগেন, এটা আর কখনো বলো না। লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সর্বদাই সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। ভার্ব প্লাস ইউ ইকুয়াল অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেমন থ্যাংক ইউ, উইশ ইউ বেস্ট অফ লাক, এটসেট্রা। ভার্ব প্লাস ইউ, এখানে ইউ ব্যতীত অন্য অবজেক্ট ইকুয়াল ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন থ্যাংকস দেম, উইশ হার বেস্ট অফ লাক ইত্যাদি। এবার আমরা নেক্সট ওয়ানে যাই, অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে বা প্রার্থনা সূচক বাক্য বলে। বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। স্ট্রাকচার হচ্ছে মে লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম all the obstacles. May you be happy in your future life. Live long our president. এখানে লিভ লং আওয়ার প্রেসিডেন্ট এই উদাহরণটিতে আমরা তাকালে দেখতে পাই এখানে মে ছাড়াই অপটেটিভ সেন্টেন্স হয়েছে। তাই এটা সবসময় বাধ্যতামূলক নয় যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতেই হবে। ওকে, আমরা নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ান হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন রাগ, হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়। Sometimes an exclamatory sentence can start with alas, bravo, ah, hurray, what, how ইত্যাদি দ্বারা শুরু হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমেটরি যে সাইনটা রয়েছে এই সাইনটা দেওয়াটা সেন্টেন্সের শেষে সাইনটা দেওয়াটা ম্যান্ডেটরি বা আবশ্যক। কখনো কখনো এই এক্সক্লেমেটরি সাইন বা এই বিস্ময়সূচক চিহ্নটি বাক্যের শুরুতেও বসতে পারে। কোনো বাক্যে যদি অ্যালাস, ব্রাভো, ও, হুরে ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরপরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। স্ট্রাকচার অন, হুরে, অ্যালাস, হাই, হাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইকুয়াল এক্সটেনশন। স্ট্রাকচার টু হচ্ছে হট প্লাস এ অথবা অ্যান প্লাস এনিথিং। নেক্সট ওয়ান হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এনিথিং।
স্ট্রাকচার 4 হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ। স্ট্রাকচার 5 হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাস প্লাস এ অথবা অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা কয়েকটি উদাহরণ দেখি। হুররে উই হ্যাভ অন দ্য গেম, হোয়াট এ বিউটিফুল সিন, অ্যালাস ইউ হ্যাভ ফেইলড ইন ইংলিশ, হুররে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি মজা, আমি আমার হারানো ফোন পেয়েছি। হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এটা কি সুন্দর গল্প। হাউ ওয়াট ইট ওয়াজ, এটা কতই না অদ্ভুত ছিল। আই এম সো ওরিড নাও, আমি এখন খুবই চিন্তিত বা বিষণ্ণ। দিস ইজ সো অ্যামেজিং, এটা খুব বিস্ময়কর। হি সাস এ কাইন্ড পারসন, সে এমনই দয়ালু ব্যক্তি। উল্লেখ্য যে গণিতে এই এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি যে চিহ্নটি রয়েছে এর ব্যবহারকে ফ্যাক্টোরিয়াল অপারেশন বলে। এইবার আমরা সেন্টেন্সের একটা প্রকারভেদ দেখি। গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 প্রকার: সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট অথবা অবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এখন প্রশ্ন হচ্ছে ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে কি বোঝায়? ক্লজ হচ্ছে একটি সেন্টেন্স বা বাক্যের অংশ। ক্লজ 2 রকম, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং অপরটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন হি হেটস মি, এই সেন্টেন্সে একটি ক্লজ রয়েছে। হি হেটস মি অ্যান্ড আই হেট হিম টু, এই সেন্টেন্সে 2টি ক্লজ রয়েছে। হি হেটস মি এটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর অ্যান্ড আই হেট হিম টু এটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এই 2টি ক্লজ যুক্ত হয়েছে কনজাংশন অ্যান্ড দ্বারা। আমরা স্ট্রাকচার দেখি। সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। যেমন কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। শি হ্যাজ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, সে অধ্যক্ষকে একটা দরখাস্ত লিখেছে। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। প্রত্যেকটি উদাহরণে একটি করে সাবজেক্ট এবং একটি করে সমাপিকা ক্রিয়া রয়েছে। এইবার আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। যেসব বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরো এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য অথবা মিশ্র বাক্য বলে। কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ মূলত মেইন ক্লজের পরে বসে। যেমন হিজ ব্রাদার ডায়েড হোয়েন হি ওয়াজ 7 years old, তার বয়স যখন 7 বছর তখন তার ভাই মারা গিয়েছিল। এই সেন্টেন্সে হিজ মাদার ডায়েড মেইন ক্লজ, হোয়েন সাবঅর্ডিনেট কনজাংশন, হি ওয়াজ 7 years old অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি যদি রেগুলার পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো করবে। এই সেন্টেন্সে ইফ ইউ রিড রেগুলারলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম হচ্ছে মেইন ক্লজ।
সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত শুরু হয় বিভিন্ন রকমের কনজাংশন দ্বারা, যেমন লাইক, হোয়ার, হোয়াট, হোয়েন, দ্যাট, হোয়াইল, হু, ইফ, whether, because, whenever, whoever, whatever, wherever, though, although, till, until, unless, after, before, so that ইত্যাদি। আমরা যদি উদাহরণ দেখি, you did not even hear what his name was, তুমি শোনো নাই তার নাম কি ছিল। Though he lives in America, he speaks Bengali fluently, সে অনর্গল বাংলা বলতে পারে যদিও সে আমেরিকাতে বসবাস করে। এবার আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলা হয়। একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন, পাংচুয়েশন অথবা উভয় দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত কনজাংশন গুলো হচ্ছে and, or, but, for, not, also, thus, however, moreover, therefore, so, still, else, as well as, otherwise, accordingly, yet, not yet, but also, either or either, or neither or neither, nor, on the contrary, etc. He is poor but happy. সে গরিব কিন্তু সুখী। We searched him everywhere but did not find. আমরা তাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। Mo shouted and all the people started to clap their hands. মৌ চিৎকার করলো এবং সব লোকজন হাততালি দেয়া শুরু করলো। and দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম ও দ্বিতীয় সাবজেক্ট এক হলে দ্বিতীয় সাবজেক্টটি গোপন থাকে বা উজ্জ্ব থাকে। ওকে, উপরোক্ত তিন প্রকার যে আমরা যে সেন্টেন্স শিখলাম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সের বাইরেও আরো দুই প্রকার সেন্টেন্স রয়েছে। একটি হচ্ছে মাল্টিপল সেন্টেন্স, আরেকটি হচ্ছে ডাবল সেন্টেন্স। মাল্টিপল সেন্টেন্স যে সেন্টেন্স দুইয়ের অধিক কোঅর্ডিনেট ক্লজ দ্বারা গঠিত হয় তাকে মাল্টিপল সেন্টেন্স বলে। যেমন দি বয় কেম হোম, টুক রেস্ট অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। উপরের সেন্টেন্সটি একটি মাল্টিপল সেন্টেন্স কারণ এতে তিনটি কোঅর্ডিনেট ক্লজ আছে। ক্লজ তিনটি হলো দি বয় কেম হোম, আরেকটি হচ্ছে টুক রেস্ট, আরেকটি হচ্ছে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। মাল্টিপল সেন্টেন্সে অনেক সময় কোঅর্ডিনেটিং কনজাংশন উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে কমা বসে। উপরের সেন্টেন্সটিতে টুক রেস্টের পূর্বে কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড উজ্জ্ব আছে। এইবার আসি আমাদের লাস্ট অন ডাবল সেন্টেন্স। যে সেন্টেন্সে দুইটি কোঅর্ডিনেট ক্লজ থাকে তাকে ডাবল সেন্টেন্স বলা হয়। যেমন হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম ভেজিটেবলস। ডাবল সেন্টেন্সে সবসময় দুটি প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা কোঅর্ডিনেট ক্লজ থাকে তা নয়। অনেক সময় ডাবল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এর সমজাতীয় দুইটি সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon.